ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ, বাড়ছে গাজা বিভক্তির ঝুঁকি, অর্ধেকের বেশি ভূমি ইসরায়েলের দখলে, যুদ্ধবিরতিতে ধ্বংস ১৫০০ ভবন। বিবিসির বিরুদ্ধে $বিলিয়ন মামলার হুমকি ট্রাম্পের, বক্তব্য ভুলভাবে সম্পাদনের অভিযোগ, পর্যালোচনা করে জবাব দেবে সংবাদ মাধ্যমটি। ইসলামাবাদে বিস্ফোরণে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকে তালেবানের দায় স্বীকার, আফগানিস্তানের ভেতরে হামলা চালানোর হুমকি পাকিস্তানের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাজা বিভক্তির ঝুঁকি। এখনও উপত্যকার ৫৩% ভূমি ইসরায়েলের দখলে। এতে নিজ বাড়িতে ফিরতে পারছেন না ফিলিস্তিনিরা। এমনকি যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫০০ ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। এ দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার। দীর্ঘ প্রতীক্ষার যুদ্ধবিরতি হলেও স্বস্তি মেলেনি ফিলিস্তিনিদের। এখনো থেমে থেমে চলছে হামলা। এর মধ্যেই এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে অন্তত ১৫০০ ভবন। যদিও এ পদক্ষেপে সাফাই দিয়ে আইডিএফ জানায়, চুক্তি অনুসারে গাজা জুড়ে সুড়ঙ্গ সহ সমস্ত সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা হবে। এই ভবনগুলোর ভেতরে সুড়ঙ্গ ছিল বলে দাবি তাদের। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের একের পর এক বিতর্কিত পদক্ষেপে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাজা বিভক্তির ঝুঁকি। তথ্য বলছে, ১০ অক্টোবর নেতানিয়াহু বাহিনী গাজার ৫৩% অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণের রাফা, গাজা সিটির কিছু অংশ এবং বিস্তীর্ণ কৃষিভূমি। বাকি অংশে প্রায় ২০ লাখ লোক ধ্বংসস্তূপ ও সামরিক আবাসস্থানের মধ্যে দিনাকার্য চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এখনও স্তব্ধ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে গাজা পুনর্গঠনের কাজ ইসরায়েল নিয়ন্ত্রিত ভৌগোলিক অংশ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা গাজাকে দীর্ঘমেয়াদে বিভক্ত করে তোলার প্রবণতা বাড়ছে। আফরিন মৌ, নিউজ 24। বিবিসির বিরুদ্ধে $১ বিলিয়ন মানহানির মামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির একটি তথ্যচিত্রে তার বক্তব্য ভুলভাবে সম্পাদনের অভিযোগে এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে সংবাদ মাধ্যমটিকে আইন চিঠিও পাঠিয়েছেন তার আইনজীবীরা। তবে বিবিসি বলছে, চিঠিটি পর্যালোচনা করে এর জবাব দেয়া হবে। ২০২১ সালের ডোনাল্ড ট্রাম্পের এক তথ্যচিত্র ঘিরেই বিতর্কের সূত্রপাত। ওই বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা হয়। এ নিয়ে বিবিসির অনুষ্ঠান প্যানোরামার একটি তথ্যচিত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে পক্ষপাতমূলক এবং ভুলভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। বিবিসির ওই তথ্যচিত্র দিয়ে প্রথম প্রতিবাদ জানান হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট। বলেন, ডোনাল্ড ট্রাম্প কাউকে হিংসাত্মক কার্যক্রমে উৎসাহ দেননি, তার ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। প্রশ্ন ওঠে শতাব্দী প্রাচীন সংবাদ মাধ্যমটির দায়বদ্ধতা নিয়েও। এরই জেরে পদত্যাগ করতে বাধ্য হন ডিরেক্টর জেনারেল টিম লেভি। পদ ছাড়তে হয় বিবিসির নিউজ সিইও ডেবোরা টার্নেসকেও। এই ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন সমীর শাহ। তারপরেও বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, $১ বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করবেন তিনি। এ নিয়ে আইনি চিঠিও পাঠানো হয়েছে। তবে বিবিসি বলছে, তারা চিঠিটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে এর জবাব দেবে। বিবিসির সম্পাদনাটি ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে সম্প্রচারিত প্যানোরামা তথ্যচিত্রে প্রকাশিত হয়েছিল। তবে সম্প্রতি ডেইলি টেলিগ্রাফ সংবাদপত্রে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকলিপি প্রকাশের পর তা সবার নজরে আসে। আসমাতুলি, নিউজ 24। জর্জিয়া আজারবাইজান সীমান্তে তুরস্কের একটি C-130 সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ২০ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে জর্জিয়া আজারবাইজান সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই জর্জিয়া ও আজারবাইজানের সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানের ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তান, কিন্তু ইসলামাবাদ এই দায় স্বীকারকে ছাপিয়ে অভিযোগের আঙুল তুলেছে প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের দিকে। আফগানিস্তান পাল্টা হামলার হুমকির পাশাপাশি ভারতের বিরুদ্ধেও এনেছে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ, যা অস্বীকার করেছে নয়াদিল্লি। ইসলামাবাদের আদালত চত্বরে মঙ্গলবার চালানো নারকীয় হামলায় হতাহত হন বহু মানুষ। দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদ বিরোধী রায় দেওয়ার কারণেই দেশের বিচার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সাথে পাকিস্তানে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এমন হামলা অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে এই হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, কাবুলের মদদেই ইসলামাবাদে নিয়ে আসা হয়েছে এই যুদ্ধ। আফগানিস্তানের সন্ত্রাসীদের আস্তানায় প্রয়োজনে পাল্টা হামলা চালানো হতে পারে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। একই ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অভিযোগের তীর ছুড়েছেন চিরবৈরী ভারতের দিকে। সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলার পেছনে ভারতের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জড়িত। এই ঘটনাকে এই অঞ্চলে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্ট উদাহরণ হিসেবেও আখ্যায়িত করেছে পাকিস্তান সরকার। এমন অভিযোগকে ভিত্তিহীন এবং নজর ঘোরানোর মরিয়া কৌশল বলে উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লির পাল্টা জবাবে বলা হয়েছে, যে হামলার দায় একটি জঙ্গি সংগঠন নিজেরাই স্বীকার করেছে। সেই ঘটনায় অন্য কোনো দেশকে জড়ানোর চেষ্টা শুধু অযৌক্তিকই নয়, বরং পাকিস্তানের চিরাচরিত দোষারোপের রাজনীতিরই প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। বুধবার এমন বার্তা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো জানায়, বল এখন ইউক্রেনের কোর্টে। যদিও রাশিয়ার এই প্রস্তাবের এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। সবশেষ গত 23 জুলাই ইস্তাম্বুলে মস্কো কিয়েভের মধ্যে আলোচনা হয়েছিল। ওই আলোচনায় যুদ্ধবন্দী বিনিময় এবং মানবিক বিষয়ে কিছু অগ্রগতি হলেও যুদ্ধবিরতির মূল শর্তাবলীতে মতবিরোধ ছিল অনেক। ভারতের বিহার রাজ্যে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও নীতিশ কুমারের দল জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ জোট। তথ্য বলছে, 243 আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122টি আসন। বুথ ফেরত জরিপের তথ্য অনুযায়ী এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জোটটি। এনডিএর 5 দল জেডিইউ, বিজেপি, লোক জনশক্তি পার্টি, রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা মিলে সহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানায় গণমাধ্যম। এছাড়া এবারে 7 দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে, প্রায় 67% ভোট পড়েছে। এতে নির্বাচনে মোট ভোট দিয়েছেন প্রায় 7.5 কোটি বাসিন্দা। কেমন হয় যদি শিল্পকর্মের ভেতরেই হারিয়ে যাওয়া যায়? জাপানের ঐতিহ্যবাহী শহর কিয়োটোতে সেই সুযোগে করে দিচ্ছে টিম ল্যাবের নতুন জাদুঘর বায়োভর্টেক্স। এটি এমন এক ডিজিটাল আর্টের জগৎ যেখানে দর্শনার্থীর প্রতিটি পদক্ষেপ আর নিঃশ্বাসেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এখানে শিল্প শুধু দেখার নয়, বরং সব ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মতন বিষয়ও। জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোর শান্ত পরিবেশে বইছে প্রযুক্তির এক রঙিন হাওয়া। এখানকার শিল্পকর্মগুলো কোনো স্থির ক্যানভাস নয়, বরং এক একটি জীবন্ত সত্তা। দর্শকের হাঁটাচলার ছন্দে আলোর নকশা বদলে যায়, স্পর্শে জন্ম নেয় নতুন রঙের জগৎ। দেয়াল আর মেঝের কোনো অস্তিত্ব নেই, পুরোটাই যেন এক বিশাল ডিজিটাল ক্যানভাস, আর দর্শনার্থীরাই তার শিল্পী। বায়োভর্টেক্স নামের এই জাদুঘরের সবচেয়ে বড় বিস্ময় মর্ফিং কন্টিনাম। হাজার হাজার ভাস্বর গোলক মাধ্যাকর্ষণকে হার মানিয়ে শূন্যে ভেসে বেড়াচ্ছে। মানুষের উপস্থিতিতে এরা সাড়া দেয়, মুহূর্তে নিজেদের আকার আর বিন্যাস বদলে ফেলে। মনে হয় যেন কোনো স্বপ্নরাজ্যে এসে পড়া হয়েছে, যেখানে সবই সম্ভব। ভাবতেই পারিনি আমার সারা গায়ে ফেনা মাখামাখি হবে, আর আমার রং করা কচ্ছপ জীবন্ত হয়ে দেয়ালে চলতে শুরু করবে। এটা আমার ধারণার চেয়ে একদমই অন্যরকম ছিল। এই জাদুকরী অভিজ্ঞতার মাধ্যমে মানুষের উপলব্ধির সীমানা প্রসারিত করতে চান আয়োজকরা। ঐতিহ্য আর প্রযুক্তির শহর কিয়োটোতে এই আয়োজন যেন তৈরি করেছে ভবিষ্যতের জাদুঘরের এক নতুন ভাষা, যা শিল্পের ধারণাকেই
পুরোপুরি বদলে দিচ্ছে। নিবির আমিন, নিউজ 24। বিশ্ববিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস এবার নিলামে তুলছে বিশ্বজুড়ে আলোচিত শিল্পকর্ম ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি 18 ক্যারেট খাঁটি সোনার টয়লেট, যার নাম আমেরিকা। এই শিল্পকর্মের ওজন প্রায় 101 কিলোগ্রাম, মূল্য প্রায় $10 মিলিয়ন। 18 ক্যারেট খাঁটি সোনার তৈরি টয়লেট, যা ঝকঝকে আলোয় করছে চকচক। সোনার টয়লেটের পৃষ্ঠে আলো প্রতিফলিত হয়ে তৈরি করছে এক রাজকীয় আভা, যা একদিকে বিলাসিতা, অন্যদিকে ব্যঙ্গের ইঙ্গিত বহন করছে। এবার এটিকে নিউ ইয়র্কের নিলামে তুলছে বিশ্ববিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি টয়লেট, যার দাম শুরু হবে $1 কোটি থেকে। এটি তৈরি করেছে বিশ্বজুড়ে আলোচিত শিল্পকর্ম ইতালীয় শিল্পী মার্জিও ক্যাটেলান। এটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী বলেও জানানো হয়। এটি একেবারেই অপ্রচলিত একটি উদ্যোগ। এই নিলামে আমরা শিল্পের সৌন্দর্যই নয়, তাকে ঘিরে বিতর্কের সারমর্ম ও তার চূড়ান্ত আর্থিক মূল্য অন্বেষণ করতে যাচ্ছি। আমেরিকা নামক টয়লেটটি 8 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে সোথবিসের নতুন সদর দপ্তর ব্রেয়ার বিল্ডিং এ প্রদর্শিত হবে। এটি একটি বাথরুমে স্থাপন করা হবে, যেখানে দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারবেন, তবে ব্যবহার করতে পারবেন না। 2016 সালে আমেরিকার 2টি সংস্করণ তৈরি করা হয়েছিল। 2019 সালে টয়লেটটির একটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের কয়েকদিনের মধ্যেই চুরি হয়। এতে 2 জনকে আটক করা হলেও এখনও টয়লেটটি উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তকারীরা ধারণা করছেন এটি সম্ভবত গলিয়ে ফেলা হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।